সবাইকে স্বাগত। আজকে আমরা ভারতের ফিনান্সিয়াল জগতের একটা বিরাট নাম শ্রীরাম ফিন্যান্সকে নিয়ে কাটাছেঁড়া করব। চলুন এর ব্যবসার একেবারে ভেতরে ঢুকে দেখি কি কি ইন্টারেস্টিং জিনিস সামনে আসে। শুরু করা যাক, তাই না? তো প্রথমে যে প্রশ্নটা মাথায় আসছে সেটা হলো, এত বড় একটা কোম্পানি, একটা আর্থিক দৈত্য বলা যায়, সেটা কি এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে? মানে যা তার আসল দাম তার থেকে কমে? আজকের এই পুরো আলোচনাটা কিন্তু এই একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্যই। আচ্ছা, তো আমাদের এই অনুসন্ধানের প্রথম ধাপে চলুন আগে জেনে নিই এই শ্রীরাম ফাইন্যান্স আসলে কারা, কি করে এরা। দেখুন, শ্রীরাম ফাইন্যান্স হল ভারতের অন্যতম বড় একটা এনবিএফসি, মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। আর এদের মূল কাজটা হলো ভারতের অর্থনীতির একেবারে আসল চালিকা শক্তিকে টাকা যোগান দেওয়া। মানে ভাবুন তো, ট্রাক কেনা থেকে শুরু করে ছোটখাটো ব্যবসা বা এমএসএমই সবেতেই এরা আছে। আর 2022-এ একটা বিশাল মার্জারের পর এরা কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষ করে দেশের আধা শহর আর গ্রামীণ এলাকাগুলোতে এদের প্রেজেন্স কিন্তু দারুণ। বেশ, কোম্পানির পরিচয় তো পাওয়া গেল। এবার চলুন আমাদের তদন্তের জন্য কিছু জরুরি ক্লু বা সূত্র খোঁজা যাক। আর তার জন্য আমাদের দেখতে হবে কোম্পানির লেটেস্ট পারফরম্যান্সে কিছু নাম্বার। প্রথমেই যে সংখ্যাটা আমাদের চোখে পড়ছে সেটা হলো 2.72 লক্ষ কোটি টাকা। ভাবা যায়? এটাই হলো কোম্পানির অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা সংক্ষেপে AUM। সোজা কথায় এটা হলো ওদের মোট লোন বুকের সাইজ। এই একটা সংখ্যায় কিন্তু যথেষ্ট এটা বোঝার জন্য যে ভারতের মার্কেটে এদের দাবদাবা ঠিক কতটা। আর শুধু সাইজেই যে বড় তা কিন্তু নয়, এই বিশাল বেসের ওপর দাঁড়িয়েও কোম্পানিটা কিন্তু থামেনি। বছরে 20% ইনকাম গ্রোথ, এটা পরিষ্কার দেখাচ্ছে যে বিজনেসে একটা জবরদস্ত মোমেন্টাম আছে, যা ইনভেস্টার্সদের জন্য সবসময় একটা খুব ভালো খবর। কিন্তু এখানে গল্পে একটা টুইস্ট আছে। ইনকাম তো বাড়ছে রকেটের গতিতে, কিন্তু নেট প্রফিট, সেটার গ্রোথ কিন্তু অনেক কম, মাত্র 9%। এই যে একটা ফারাক, এখানেই কিন্তু আমাদের তদন্তের আসল মজাটা লুকিয়ে আছে। কেন এমন হচ্ছে? চলুন গভীরে গিয়ে দেখা যাক। এই টেবিলটা দেখলে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে AUM বাড়ছে, মানে ব্যবসা বাড়ছে, খুব ভালো কথা। অ্যাসেট কোয়ালিটিও ইমপ্রুভ করেছে, মানে ওদের খারাপ লোন বা GNPA কমেছে, যেটা একটা দারুণ পজিটিভ দিক। কিন্তু সেই যে আমরা একটা ধাঁধার কথা বলছিলাম, তার উত্তরটা লুকিয়ে আছে একদম শেষে। ওদের কস্ট টু ইনকাম রেশিও, মানে আয়ের অনুপাতে খরচ, সেটা বেড়ে গেছে। আর এই খরচ বাড়ার চাপেই কিন্তু প্রফিট গ্রোথটা ইনকাম গ্রোথের থেকে এতটা পিছিয়ে পড়েছে। তো এবার আমরা আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি। এখানে একটা দ্বন্দ্ব আছে, একটা কনফ্লিক্ট। আমরা কোম্পানিটাকে দুটো আলাদা চশমা দিয়ে দেখব। একটা হলো ট্রেডারের চশমা, যা মার্কেটের শর্ট টার্ম মুড দেখে, আর অন্যটা হলো ইনভেস্টরের চশমা, যা কোম্পানির লং টার্ম হেলথ বা স্বাস্থ্য দেখে। আর এখানেই অদ্ভুত ব্যাপারটা ঘটছে। একদিকে ট্রেডারের চোখে বা টেকনিক্যালি দেখলে স্টকের দাম কমছে, একটা ডাউন ট্রেন্ড চলছে। অনেক ইন্ডিকেটর বলছে বিক্রি করো বা সতর্ক থাকো, স্টকটা টেকনিক্যালি ওভারসোল্ড জোনেও চলে গেছে। কিন্তু ঠিক তার উল্টো দিকে যখন আমরা ইনভেস্টরের চোখে দেখছি, মানে ফান্ডামেন্টালস দেখছি, তখন ছবিটা একেবারে আলাদা। ভ্যালুয়েশন দারুণ অ্যাট্রাক্টিভ, লাভ করার ক্ষমতা বা ROE 18%, মানে কোম্পানির ভেতরের স্বাস্থ্য কিন্তু বেশ মজবুত। তো ট্রেডার আর ইনভেস্টরের এই দুই রকম গল্পর মধ্যে আমরা কাকে বিশ্বাস করব? এটাই তো আসল ধাঁধা। এই বারচারটা দেখুন, এটা ওই ধাঁধাটাকে আরও পরিষ্কার করে দেবে। শ্রীরাম ফাইন্যান্সের PE রেশিও হলো প্রায় 11, আর ওর যারা প্রতিযোগী তাদের অ্যাভারেজ PE কত? প্রায় 26। মানে সোজা বাংলায়, ওর প্রতিযোগীদের তুলনায় আয়ের নিরিখে শ্রীরামের স্টকটা অর্ধেকেরও কম দামে পাওয়া যাচ্ছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? যারা হয়তো ভাবছেন এই PE রেশিও জিনিসটা কি, খুব সহজ করে বললে এটা দিয়ে বোঝা যায় যে একটা কোম্পানির 1 টাকা লাভের জন্য মার্কেটের লোকেরা কত টাকা দিতে রাজি আছে। PE যত কম, তত স্টকটা সস্তা বা আন্ডারভ্যালিউড বলে ধরা হয়। আর ঠিক এই কারণেই আগের স্লাইডের ওই 11 আর 26-এর তফাৎটা এত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা,
বর্তমানের হিসেব নিকেশ তো অনেক হলো, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, তাই না? চলুন দেখি শ্রীরাম ফাইন্যান্সের জন্য সামনের রাস্তায় কি কি সুযোগ আর কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভবিষ্যতের ছবিটা কিন্তু বেশ ব্যালেন্সড। একদিকে যেমন দারুণ সব সুযোগ আছে, মানে AUM বাড়ানোর, বিশেষ করে কমার্শিয়াল ভেহিকল বা MSME লোনে অ্যাসেট কোয়ালিটি ভালো হওয়ায় আরও বেশি করে লোন দেওয়ার সুযোগও বাড়ছে। কিন্তু অন্যদিকে ঝুঁকিও কম নেই, যেমন ফান্ডিংয়ের খরচ বাড়ছে, মানে সুদের হার বাড়লে ওদের লাভের মার্জিনে চাপ পড়বে। আর মার্কেটে কম্পিটিশন তো আছেই, ব্যাংক আর অন্য NBFCগুলোও তো বসে নেই। তো আমরা আমাদের এই পুরো বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যেসব তথ্য, যেসব ক্লু এক জায়গায় করলাম, সেগুলোর ওপর ভিত্তি করে এবার একটা ফাইনাল ভার্ডিক্ট বা রায়ের দিকে এগোনোর সময় হয়েছে। দেখুন, এর কোনো একটা সোজাসাপটা উত্তর নেই। উত্তরটা নির্ভর করছে কেউ ট্রেডার নাকি ইনভেস্টর তার উপর। যদি কেউ শর্ট টার্ম ট্রেডার হন, তাহলে রাস্তাটা একটু সাবধানে চলার, কারণ টেকনিক্যাল সিগন্যালগুলো কিন্তু দুর্বল। হ্যাঁ, স্টকটা ওভারসোল্ড, কিন্তু ঢোকার আগে একটা স্পষ্ট প্রাইস রিভার্সালের জন্য অপেক্ষা করা ভালো। আর স্টপ লস তো মাস্ট। কিন্তু যদি কারো দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদী হয়, একজন ইনভেস্টরের মতো, তাহলে গল্পটা অন্যরকম। কোম্পানির ফান্ডামেন্টালস খুবই শক্তিশালী, ভ্যালুয়েশন আকর্ষণীয়। সেক্ষেত্রে ধাপে ধাপে কেনার কথা ভাবা যেতে পারে। আর কোম্পানির মার্জিনের ওপর কড়া নজর রাখতে হবে। আর এখানেই ওয়ারেন বাফেটের ওই বিখ্যাত কথাটা মনে পড়ে যায়, শেয়ার বাজার হলো অধৈর্যদের থেকে ধৈর্যশীলদের কাছে টাকা ট্রান্সফার করার একটা যন্ত্র। আমাদের এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মূল কথাও কিন্তু এটাই। লং টার্মে ধৈর্য ধরাটা একটা মস্ত বড় গুণ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, শ্রীরাম ফিন্যান্স কি একজন ধৈর্যশীল ইনভেস্টরের জন্য একটা দারুণ পুরস্কার হতে চলেছে, নাকি এটা শুধুই একজন ট্রেডারের জন্য একটা সাময়িক পাজল বা ধাঁধা? এর উত্তরটা কিন্তু আমাদের সবার জন্য এক হবে না। এটা নির্ভর করবে প্রত্যেকের নিজস্ব স্ট্র্যাটেজি আর টাইমলাইনের উপর। এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল।